আসসালামু আলাইকুম। এক সুন্দরী কিউট ভূতনির প্রেমে পড়ে যায় আমাদের হিরো জয়ী। ভাইয়ের দেওয়া একটা বাড়ি বিক্রি করতে গিয়ে তার দেখা হয় এই ভূতনির সাথে, যে কিনা ৮০ বছর আগে এই বাড়িতেই খুন হয়েছিল। আর এরপর তারা দুজন মিলে শুরু করে মানুষকে ভয় দেখানোর বিজনেস, যেগুলো দেখে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা হয়ে যাবে। তবে ভূতনি এবং মানুষের এই ফানি রোমান্টিক গল্পের শেষে এমন মর্মান্তিক একটা টুইস্ট রয়েছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। তাই চলুন আর দেরি না করে সদ্য মুক্তি পাওয়া থাই হরর এই গল্পটি জানা যাক, যার নাম মাই ভো। গল্পের শুরুতেই আমরা এক পুরনো জরাশীর্ণ বাড়ির দৃশ্য দেখতে পাই, যার বাইরে দাঁড়িয়ে ছিল একজন ছেলে। ছেলেটি এখানে সাহস করে আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢোকে, যেখানে বাড়ির ভেতরে থাকা ঘড়িতে ঠিক রাত 12টা বেজেছিল। তখনই হঠাৎ করে উপরের ফ্লোর থেকে কিছু আওয়াজ আসতে শুরু হয়। আমরা শুনতে পাই কিছু মানুষের চিৎকারের শব্দ। ছেলেটি আস্তে আস্তে করে সিঁড়ি ধরে উপরে উঠতে থাকে। কিছুটা উপরে উঠেই সে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। এক ভয়ঙ্কর মেয়ের আত্মা তার সামনে এসে পড়ে, যে কিনা তার দিকেই ঘুরে তাকায়। আর এই দৃশ্যে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার ঘুম ভেঙে যায়। এই ছেলেটির নাম ছিল জয়ী। সে মূলত ভুতুড়ে ভিডিও গেম খেলতে ভীষণ পছন্দ করত। সে তখনও বসে ভিডিও গেমই খেলছিল। এর মাঝে চোখ লেগে যাওয়ায় সে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর সে আবারও গেম খেলতে শুরু করে। ভুতুড়ে এই গেম খেলার মাঝখানেই তার মা তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে সে এখনো পর্যন্ত রেডি হয়নি কেন। তবে গেমের জগতে হারিয়ে যাওয়া জয়ের তো মনেই ছিল না যে আজ তার নানার উইল পড়ার দিন ছিল, অর্থাৎ তার নানা কিছুদিন আগেই মারা গিয়েছে। সে উইলে যার জন্য যা কিছু রেখে গিয়েছে সেই সব ব্যাপারেই আজকে জানানোর কথা। আর এই কারণেই তার কাজিনরা মিলে সবাই জড়ো হয় তার নানার বাড়িতে, যেখানে একে একে সবার জন্য রেখে যাওয়া সম্পদের ব্যাপারে জানানো হয়। সবার শেষে পালা আসে জয়ীর। উইল দেখেই বোঝা যাচ্ছিল যে তার নানা জয়ীকে অনেক ভালোবাসে। তবে সে এখানে জয়ীর জন্য কি রেখে গিয়েছে, এটা উইলে লেখার আগেই সে মারা যায়। আসলে এই উইল লিখতে লিখতেই তার নানা মারা গিয়েছিল, আর এ কারণেই সে জয়ীর জন্য কিছু লিখে যেতে পারেনি, যার ফলে তার নানার এত সম্পদ থাকা সত্ত্বেও জয়ী কিছুই পায় না। জয়ী বেচারা মন খারাপ করে সেখানেই বসেছিল। তখনই তার এক খালাতো ভাই তার কাছে আসে এবং তাকে বলে যে সে যেন চিন্তা না করে, এইসব সম্পদ টম্পদ আসলে খুব বড় ব্যাপার না। আর এরপর সে বলে নানা যেহেতু জয়ীর জন্য কিছুই রেখে যায়নি, তাই সে নিজের একটা বাড়ি জয়ীকে দিয়ে দিবে। এমনিতেই সেটা জঙ্গলের ভেতরে, এ কারণে সে কখনোই সেখানে যায় না। জয়ী এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো ওই বাড়ি না দেখেই সেটা বিক্রি করার স্বপ্ন দেখছিল। সে বিক্রি করে অনেক অনেক টাকার মালিক হবে, যে টাকা দিয়ে সে তার পিসি কিনবে। তবে অত ধৈর্য সহ্য কি আর জয়ীর আছে? এ কারণেই সে পরদিনই একজন লোকের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা লোন নিয়ে নেয়, যা সে ওই বাড়িটি বিক্রি করে শোধ করবে। সে ওই লোনের পুরো টাকাটা নিজের কম্পিউটারের পেছনে খরচ করে দেয়। 3 মনিটরওয়ালা বড় কম্পিউটার সে নেয়, সেই সাথে গেমিং চেয়ার, হেডফোন, মাউস এগুলো তো থাকলোই। ওই যে প্রবাদ আছে না, গাছে কাঁঠাল গোপে তেল, তার অবস্থা তাই হয়েছিল। এখনো পর্যন্ত বাড়িটি দেখেই পারেনি, অলরেডি তা বিক্রির স্বপ্ন নিয়ে সে এত টাকা খরচ করে ফেলেছিল, তাও আবার লোন নিয়ে। এখন এই নতুন গেমিং পিসি সেটআপ কিছুদিন এনজয় করার পর সে ফাইনালি সময় বের করে তার ওই বাড়িটি গিয়ে দেখার জন্য। তার আগে সে একজন কন্ট্রাক্টর ঠিক করে ফেলেছিল, যে কিনা তার ওই বাড়িটি বিক্রি করতে তাকে সাহায্য করবে। কন্ট্রাক্টরকে নিয়েই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গুগল ম্যাপ অনুযায়ী তারা গিয়ে পৌঁছায় একটা জঙ্গলের ভেতরে, যেখান থেকে পায়ে হেঁটে সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে এই জঙ্গলে এত রাত হয়ে যাওয়ায় লোকটি ভাবছিল যে সে আজ আর ওই বাড়িটি দেখবে না, আগামীকালই না হয় তারা দুজন আবারও আসবে। কিন্তু জয়ী এতে রাজি হয় না, যেহেতু তারা চলেই এসেছে তাই সে বাড়িটি দেখে যেতে চাইছিল। এভাবেই জঙ্গলের ভেতর দিয়ে বের হয়ে তারা চলে আসে এক ঝোপঝাড়ের মাঝে, যেখানেই ওই জরাশীর্ণ বাড়িটি ছিল। বাইরে থেকে দেখা মাত্রই কন্ট্রাক্টর বলে দেয় যে এই বাড়ির তেমন কোনো দাম হবে না, তাই সে আর ভেতরে গিয়ে দেখতে চাইছিল না। তার মতে এই বাড়ি বিক্রি করলে 20 লাখের মতো পাওয়া যেতে পারে, কিন্তু জয়ী তো এর থেকে অনেক বেশি টাকা অলরেডি লোন নিয়ে ফেলেছে, তাই সে ভেতরে যেতে চাইছিল কোনো অ্যান্টিকের খোঁজে। সে যদি পুরাতন ঐতিহ্যবাহী কোনো কিছু এর ভেতরে পায়, তাহলে হতে পারে এই বাড়ির দাম অনেক বেড়ে যাবে। তাই সে কন্ট্রাক্টরকে এক প্রকার জোর করে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই জয়ী খোঁজ শুরু করে কোনো অ্যান্টিক পিসের।
এমন সময় ওই কন্ট্রাক্টর লক্ষ্য করে যে জানালার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, যে কিনা ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটু পর পর সামনের দিকে এগিয়ে আসছে। এই ভয়ানক দৃশ্য দেখে কন্ট্রাক্টর এখানে ভীষণ ভয় পেয়ে যায়। সে জয়ীকে কয়েকবার বলার চেষ্টাও করে, তবে জয়ী তো ব্যস্ত ছিল কিভাবে তার বাড়ির দাম বাড়ানো যায় সেই সব কথা নিয়ে। তাই তো কন্ট্রাক্টর এখানে সুযোগ পাওয়া মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে বেরিয়ে যায়। তার পিছু পিছু জয়ীও আসে তাকে থামানোর জন্য, কিন্তু সে তো কোনো কথাই শোনে না। সে জঙ্গলের ভেতর দিয়ে একাই দৌড়ে পালিয়ে যায়। জয়ী বুঝতেই পারছিল না যে কন্ট্রাক্টর এমন কি দেখেছে যে সে এইভাবে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। এমন সময় সে দেখতে পায় ঝোপঝাড়ের মাঝে ওই লোকটি দাঁড়িয়ে আছে, যাকে দেখে কন্ট্রাক্টর ভয় পেয়েছিল। জয়ী এখানে ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে সে কি মানুষ। তখন লোকটি কথা বলে ওঠে এবং বলে অবশ্যই সে মানুষ। এরপর জয়ী নিজের পরিচয় দিয়ে বলে সে এই বাড়ির মালিক। সেই সাথে সে ওই লোকটির কাছে জানতে চায় সে এই বাড়ি সম্পর্কে কিছু জানে কিনা। এমন সময় বিদ্যুৎ চমকে উঠলে জয়ী পিছের দিকে তাকায়, তবে সামনে তাকাতেই সে দেখতে পায় ওই লোকটি গায়েব হয়ে গিয়েছে, যা দেখে জয়ী বেশ ঘাবড়ে যায় এবং লোকটিকে ডাকতে থাকে। এমন সময় লোকটি নিচে থেকে উঠে দাঁড়ায়। মূলত লোকটি এখানে ব্যাঙ ধরতে এসেছিল, আর ফাইনালি সে একটি ব্যাঙ পেয়েও গিয়েছিল, যেটা নিয়ে খুশিতে খুশিতে সে সেখান থেকে চলে যায়। এই লোকটির নাম ছিল আঙ্কেল পম। জয়ী এইসব কিছু বোঝার চেষ্টা করছিল, এমন সময় বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে জয়ী আবারও বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন রাত 8টার মতো বাজে। বাইরে বৃষ্টি হওয়ায় জয়ী বের হতে পারছিল না, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে রাত 12টা বাজার পর ঘড়ির ঘন্টার আওয়াজে। সে একটু অবাকই হয়, কারণ এত পুরনো বাড়িতে ঘড়িটি এখনো ভালো আছে। এমন সময় হঠাৎই উপর থেকে একটা মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে আসে, আর এরপর বেশ কয়েকটা কণ্ঠের চিৎকার চেঁচামেচি শোনা যায়, যা শুনে জয়ী আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আর এরপর উপরের ঘরে সে যা দেখে তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় একজন লোকের গলা কেটে তার মাথা থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর একজন মেয়ের পেট কেটে ফেলছে। সেই সাথে আরো একজন মেয়েকে সে দেখতে পায় যে কিনা অদৃশ্যভাবে হাওয়ায় ভেসে ওঠে, আর এরপর ঘাড় ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়া এই লাশটি তার দিকেই তাকিয়ে পড়ে, যা দেখে জয়ী ভীষণ ভয় পেয়ে যায় এবং এক চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরদিনই সে আঙ্কেল পমের সাথে মিলে কয়েকজন বৌদ্ধ পূজারীকে তার বাড়িতে নিয়ে আসে, বাড়িটিকে শুদ্ধিকরণের জন্য, যাতে করে কোনো আত্মা এখানে না থাকতে পারে। সে বৌদ্ধ এই পূজারীকে 2-3 বার করে করে মন্ত্র পড়ায়। সেই সাথে তারা বাড়ির চারিদিকে সাদা সুতো বেঁধে দেয়, যার ফলে না আত্মারা প্রবেশ করতে পারবে, সেই সাথে প্রবেশ করা কোনো আত্মা নাকি বেরও হতে পারবে না, যা শুনে জয়ী বেশ ঘাবড়ে যায়। আর এরপর পূজারী জানায় সে মজা করছিল, তবে জয়ী তাকে এই সব কাজ করার মধ্যে এত বেশি জ্বালায় যে এক পর্যায়ে ওই পূজারী জয়ী এবং আঙ্কেল পমেরও শুদ্ধিকরণ করে দেয়। এখন পূজারীরা বেরিয়ে যাওয়ার পর আঙ্কেল পমও চলে যেতে চাইছিল, তবে জয়ী তাকে রিকোয়েস্ট করে আজ রাতটা তার সাথে থাকার জন্য। যদিও প্রথমে আঙ্কেল পম রাজি হয় না, পরবর্তীতে তাকে মদের লোভ দেখালে সে রাজি হয়ে যায়। দুজনে একসাথে মদ খেয়ে সেখানেই ঘুমিয়ে থাকে। তবে রাত 12টার একটু আগে হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে এবং বাজ পড়তে শুরু করে, যার আওয়াজ শুনে আঙ্কেল পম দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়, যেহেতু বৃষ্টি নামার আগেই সে বাড়ি ফিরে যেতে চাইছিল। এমন সময় 12টার ঘন্টি বাজে এবং উপর থেকে আবারও ওই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। এবার জয়ী একা উপরে যায় না, বরং সে দেবতার মূর্তি আগে উঁচু করে ধরে, যার ফলে সেখানে ভৌতিক কোনো কিছু সে দেখতেই পায় না। ফলে সে বুঝতে পারে যে দেবতার ভয়ে হয়তো বা ওই আত্মারা চলে গিয়েছে। তাই তো সে নিচে এসে এবার মন্দিরে মূর্তি রেখে পূজা করতে আরম্ভ করে। প্রথমবার মন্ত্র পড়ে সে মাথা ঠেকাতে যায়, তখনই আমরা তার পেছনে ওই ছেলে আত্মাটিকে দেখতে পাই, যার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। পরের বার মাথা ঠেকাতেই আমরা দেখতে পাই পেট কাটা ওই মেয়েটিকে, যার নাড়ি ভুঁড়ি তার পেট থেকে বেরিয়েছিল। তৃতীয়বার অর্থাৎ শেষবার মাথা ঠেকাতেই সেখানে চলে আসে অন্য মেয়েটির আত্মাও, যারা কিনা এবার জয়ীর সাথে জোরে মন্ত্র পড়তে থাকে, যা শুনে জয়ী পেছনে তাকাতেই তাদের 3 জনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তাই তো সে দেবতার মূর্তির পেছনে এসে লুকিয়ে পড়ে এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন ওই মেয়ে আত্মাটি বলে যে এই বাড়িটি তার জন্ম থেকেই সে এখানেই আছে,
যার প্রতি উত্তরে জয়ী বলে এই বাড়িটি কার কখন ছিল সেটা ম্যাটার করে না, এই বাড়িটি এখন জয়ীর, তাই তারা যেন এখান থেকে চলে যায়। একথা বলতেই ওই পেট কাটা মেয়েটি তার উপর অন্য ছেলেটির মাথা দিয়ে আক্রমণ করে, যদিও এতে জয়ীর কিছুই হয় না। তখনই লাল ড্রেস পরা ওই মেয়েটির আত্মা জানায় যে তারা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। একথা বলা মাত্রই সেখানে চলে আসে আঙ্কেল পম, আর সে সেখানে আসতেই ওই 3 আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। ফলে আঙ্কেল পম আর তাদেরকে দেখতে পায় না। সে তো এখানে এসেছিল তার মদের বোতলটি নিতে, তাই সে মদের বোতলটি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার পিছু পিছু জয়ীও বেরিয়ে যায়। তার পক্ষে আর এই বাড়িতে থাকা এখন সম্ভব ছিল না, তাই তো পরদিনই সে শহরে নিজের বাড়িতে ফিরে যায়, যেখানে সে নিউজ আর্টিকেলের মাধ্যমে জানার চেষ্টা করছিল যে ওই বাড়িতে আসলে কি হয়েছিল, যেখান থেকে সে জানতে পারে 80 বছর আগে 14ই সেপ্টেম্বরের এক ভয়ানক রাতের ঘটনার কথা। ওই রাতে একটা ট্রিপের জন্য ওই বাড়ির মালিক এবং মালিকিনী শহরের বাইরে গিয়েছিল। বাড়িতে ছিল তাদের একমাত্র মেয়ে আনং এবং 2 জন কাজের লোক। ধারণা করা হয় ওই রাতে এক ডাকাত দল বাড়িতে হামলা করেছিল। তাদের হাতেই হয়তোবা খুন হয়েছিল আনং এবং 2 কাজের লোক, তবে তাদের লাশ অথবা অন্য কোনো কিছু কোথাও খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা জেনে জয়ী একটু অবাকই হয়, তাই ওই রাতে সে আবারও পৌঁছে যায় ওই বাড়িতে যাওয়ার পর সে দরজা খোলার আগেই আপনা আপনি দরজাটি খুলে যায়, অর্থাৎ ওই আত্মা 3 জন তাকে ওয়েলকাম জানাচ্ছিল। ভয়ে ভয়ে জয়ী ভেতরে প্রবেশ করে। সেখানে সে কোনো দিকে ফিরে তাকাতেও ভীষণ ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল এখনই হয়তোবা ওই আত্মাগুলো তার সামনে এসে তাকে ভয় দেখাবে। তার এই অদ্ভুত কর্মকাণ্ড দেখে আত্মারা নিজেরাই অবাক হয়ে তাকে দেখছিল। এরপর জয়ী তাদেরকে ওই নিউজ রিপোর্টটি দেখায়, যা দেখে তারা হতবাক হয়ে যায়। তারা এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে তারা যে মারা গিয়েছে এই ব্যাপারে কেউ জানেই না, আর যেহেতু তাদের লাশ পাওয়া যায়নি এই কারণেই হয়তোবা এখন পর্যন্ত তাদের পুনর্জন্ম হয়নি। তাদের আত্মা এখনো পর্যন্ত এই বাড়িতে বন্দী হয়ে আছে। তখন আনং বলে ওঠে হয়তোবা তাদের লাশের শেষ অংশগুলো পাওয়া গেলে তাদের মুক্তি হতে পারে, যেগুলো কোথায় আছে এই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তখন জয়ী বলে সে তাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে, যাতে করে তারা মুক্তি পেতে পারে। একথা শুনে গন এবং ইপ সেখান থেকে চলে যায়। তখন জয়ী আনংকে তার বাবা মায়ের সাথে তার ছবি দেখায়, যা দেখে আনং অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাই সে জয়ীর কাছে জানতে চায় যে তার মৃত্যুর পর তার বাবা মায়ের কি হয়েছিল। উত্তরে জয়ী জানায় যে সে নিউজ থেকে জেনেছে আনং হারিয়ে যাওয়ার পর তার বাবা মা তাকে অনেক খুঁজেছে, যেহেতু তারা জানতো না যে আনং মারা গিয়েছে। পুলিশ তাকে খোঁজা বন্ধ করলেও তার বাবা মা কখনোই বন্ধ করেনি। আর এভাবেই যখন তারা হার মেনে নিয়েছে তখন তারা আর এই বাড়িতে থাকতে পারেনি। এই বাড়ি ছেড়ে তারা অন্য কোথাও চলে গিয়েছে, যা শুনে আনং আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখনই আমরা জানতে পারি আসল সত্য ঘটনা। মূলত জয়ী এখানে আনংকে মিথ্যা বলেছিল। আনংয়ের বাবা যেহেতু অনেক ক্ষমতাধর একজন মানুষ ছিলেন, তাই আনং হারিয়ে যাওয়ার পর সে সেই সকল মানুষদেরকে মেরে ফেলেছিল যাদের উপর তার সন্দেহ হয়েছিল। এর ফলে তার উপর কেস হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর মাত্র 1 সপ্তাহের মধ্যেই আনংয়ের মা হার্ট অ্যাটাক করে মারা যায়। নিজের বাবা মায়ের এইসব ব্যাপার জানতে পারলে আনং হয়তোবা অনেক বেশি কষ্ট পাবে। একথা ভেবেই জয়ী এখানে তাকে মিথ্যা বলেছিল। এখন পরদিন থেকেই জয়ীর কাজ শুরু হয়ে যায়। সেই বাড়ির আঙিনাগুলো খুঁড়ে খুঁড়ে দেখছিল যে সেখানে কোথাও ওই ডাকাত দল তাদের 3 জনকে মেরে পুঁতে রেখেছিল কিনা। তবে একা হাতে সে কতই বা করে পারে। এভাবেই কয়েকদিন কেটে যায়। জয়ী হার মানে না। একদিন সে যখন খুঁড়ছিল তখন হঠাৎ করেই তার কাছে কল আসে। সে যে লোকগুলোর কাছ থেকে অ্যাডভান্স লোন নিয়েছিল তারা বাড়িতে এসেছিল, যাদেরকে তার মা তার ঠিকানা জানিয়ে দিয়েছে, অর্থাৎ এই বাড়ির ঠিকানা। যা শোনা মাত্রই জয়ী আর এক মুহূর্ত দেরি করে না, কারণ সে জানতো ওই লোকগুলো যদি এখানে পৌঁছে যায় তাহলে সে আস্ত থাকবে না। এ কারণেই সে ওই গ্রামের ভেতরে চলা একটা মেলায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সময় কাটাতে থাকে, যাতে করে পাওনাদাররা ওই বাড়িতে এসে তাকে না পেয়ে আবারও ফিরে যায়। এখন এই মেলায় সময় কাটাতে কাটাতে হঠাৎই জয়ী লক্ষ্য করে যে সেখানে একটা টিনের মতো ঘর আছে, যে ঘরটির উপরে রয়েছে ভুতুরে ঘর। টাকা দিয়ে টিকিট কেটে সকলে ভূতের অভিজ্ঞতা নিতে ভেতরে প্রবেশ করছে এবং ভয়ে দৌড়ে আবার বেরিয়ে আসছে, যা দেখে জয়ী কৌতূহলী হয়ে ওঠে। তাই তো সোডা নামের এক মেয়ের বন্ধুদের গ্রুপের পিছু পিছু সেও টাকা দিয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে সে দেখতে পায় ভুতুরে এক এনভায়রনমেন্ট। এখানে সবকিছুই ছিল নকল, তবুও এই সব কিছু দেখে তারা ভীষণ ভয় পাচ্ছিল।
একজন বামন লোক ছিল যে কিনা সকলকে বারবার ড্রেস চেঞ্জ করে এসে ভয় দেখাচ্ছিল। যে জিনিসটা দেখে জয়ী বেশ মজা পায়। সে ওই লোকটিকে সাবাসিও জানায়। আর এরপর সে যখন বাইরে আসবে ঠিক তখনই ওই ফ্রেন্ড গ্রুপের মধ্য থেকে আলাদা হয়ে যাওয়া মেয়েটি অর্থাৎ সোডা তার সাথে ধাক্কা খায় এবং তার হাত ধরেই বাইরে আসে। যা দেখে কং তো ভীষণ রেগে যায়, কারণ কং সোডাকে পছন্দ করত। তবে এখনই প্রথম দেখাতেই সোডা পছন্দ করে ফেলেছে জয়ীকে। সে তো জয়ীকে ছাড়তেই চাইছে না, যা দেখে কং বেশ জেলাস হয়। এমন সময় সেখানে চলে আসে আঙ্কেল পম। তার এই অবস্থা দেখে জয়ী এর কারণ জিজ্ঞাসা করে। উত্তরে আঙ্কেল পম জানায় সে জয়ীর বাড়িতে গিয়েছিল, যেখানে তার খুঁড়ে রাখা গর্তের ভেতর সে পড়ে যায়, আর এরপরই তার এই অবস্থা হয়েছে। এই কথা বলে সে ওই ফ্রেন্ড গ্রুপকে নিয়ে যায় গ্রাম দেখাতে। তবে সোডা যাওয়ার আগে নিজের ফোন নাম্বার জয়ীকে দিয়ে তাকে কল করতে বলে। জয়ী এতে করে একটু অবাক হয়। এমন সময় সেখানে চলে আসে মিস্টার হা। মিস্টার হা হলো সেই ব্যক্তি যার কাছ থেকে জয়ী লোন নিয়েছিল। জয়ীর মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী মিস্টার হাও গিয়ে পৌঁছেছিল জয়ীর বাড়িতে, যেখানে জয়ীর খুঁড়ে রাখা ওই গর্তের ভেতরে পড়ে তাদের তিনজনের অবস্থাও বেহাল। মিস্টার হা এখানে তার টাকাগুলো ফেরত নেওয়ার জন্য জয়ীকে শাসাতে শুরু করে। তবে জয়ীর মন পড়েছিল ওই ভুতুরে বাড়ির দিকে। এই সব কিছু থেকে সে একটা বুদ্ধি বের করে। সে মিস্টার হায়ের টাকা শোধ করার বদলে তার কাছে আরো কিছু টাকা ধার চায়। মিস্টার হা তার এই কথা শুনে বেশ অবাক হয়। তখন জয়ী বলে সে খুব শীঘ্রই একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছে, যা থেকে ইনকাম করে সে তার টাকা পরিশোধ করে দিবে আরো বেশি ইন্টারেস্টের সাথে। যা শুনে মিস্টার হাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জয়ী মূলত তার বাড়িটিকেই একটা হন্টেড হাউসে রূপান্তরিত করতে চাইছিল, যেখানে কোনো নকল ভূত নয়, বরং থাকবে ওই 3 আসল ভূত। এর জন্য আগে তো ওই ভূতদেরকে রাজি করানো দরকার, যে কারণে জয়ী এবার চলে আসে আনং, গন এবং ইপের সাথে কথা বলতে। সে তাদেরকে সবকিছু খুলে বলে, সেই সাথে নিজের লোনের ব্যাপারেও জানায়। তবে লোনের এমন শোনা মাত্রই ইপ বলে ওঠে, তাহলে তো তাদের সারা জীবন ভূত সেজে এই বাড়িতেই থাকতে হবে। এতগুলো টাকা এত সহজে তো তারা ইনকাম করতে পারবে না। তবে জয়ী তাদেরকে আশ্বস্ত করে যে তারা যদি ভালোভাবে পারফর্ম করে তাহলে তারা দ্রুত অনেক টাকা ইনকাম করতে পারবে, যা দিয়ে সে লোন শোধ করবে। একবার যদি লোন শোধ হয়ে যায় তাহলে সে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে। তখন সে তাদের লাশ খোঁজার ব্যাপারে সময় ব্যয় করতে পারবে। এতে গণ রাজি হলেও ইপ তখনও পর্যন্ত ইতস্তত বোধ করছিল। তবে আনং এতে রাজি হয়ে যাওয়ায় তাদের আর কিছু বলার থাকে না। আনং মূলত জয়ীকে সাহায্য করতে চাইছিল, যে ব্যাপারটা বুঝতে পেরে জয়ীরও ভালো লাগে। জয়ী এখানে একে একে তাদের তিনজনকেই বুঝিয়ে দেয় যে তারা কিভাবে মানুষদেরকে ভয় দেখাবে। গণ এবং ইপের পর এবার পালা ছিল আনংয়ের, যেখানে আনং তার মাথা পুরোপুরিভাবে ঘুরিয়ে জয়ীকে ভো বলে ভয় দেখায়। আর এই জিনিসটা এত বেশি কিউট ছিল যে জয়ী তো ভয় পাওয়ার বদলে উল্টে প্রেমে পড়ে যায়। যাই হোক, এবার পালা ছিল তিনজনের একসাথে প্র্যাকটিস করার। যখনই জয়ী 1, 2, 3 বলে ঠিক তখনই তারা গায়েব হয়ে যায়। দেখা যায় ঘড়ির কাঁটায় 12টা বেজে গিয়েছে। উপর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসতে থাকে। জয়ী আবারও চলে যায় সিঁড়ির কাছে, যেখানে সে একে একে সকলকে আবারও মরতে দেখে। আনং মাটিতে পড়া মাত্রই হেসে দেয় এবং জয়ীকে বলে সে মারা গিয়েছে। এবার তারা আবারও প্র্যাকটিস কন্টিনিউ করতে পারে। জয়ী আনংয়ের আত্মার এই নিষ্পাপ কিউট ব্যবহারে যেন আরো বেশি গলে যায়। ভূতেরা তো মোটামুটি রেডি। এবার পালা ছিল পুরো বাড়িটিকে একটা ভূতুরে বাড়িতে রূপ দেওয়ার। জয়ী মূলত এই কারণেই আরো কিছু টাকা ধার নিয়েছিল মিস্টার হায়ের কাছ থেকে। সেই বাড়িটিকে একটা ভূতুরে বাড়িতে রূপ দেয়, আর এরপর নতুন ব্যবসার জন্য প্রার্থনা করে পৌঁছে যায় রাস্তায়, যেখানে সে সোডা এবং তার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তার ভূতুরে বাড়িটিকে ভিজিট করার জন্য। আর সোডা যেহেতু জয়ীকে পছন্দ করত, তাই সে তো একবারেই রাজি হয়ে যায়। বাধ্য হয়ে কং এবং বাকি দুজনকেও আসতে হয় সোডার সাথে সাথে ওই বাড়িটিতে ভ্রমণের জন্য। বাড়িতে ঢুকেই তারা আনংয়ের একটা ছবি দেখতে পায়, যেটা কিনা নড়াচড়া করছিল এবং ভয় দেখাচ্ছিল। এরপর তারা ভয়ে ভয়ে চলে যায় উপরের ফ্লোরে, যেখানে ভয় দেখানোর জন্য উল্টে ঝুলে নেমে আসে ইপ। ইপকে এইভাবে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। দৌড়ে তারা চলে যায় করিডরে, যেখানে উপরের ছাদ থেকে নিজের মাথা ছুঁড়ে মারে গন, যেটা প্রথমে তো গাছে গিয়ে আটকে যায়। আর এরপর সে কোনো মতে নিজের মাথাকে টেনে তাদের সামনে আনে, যা দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপর চলে যায় তারা আরেকটি রুমে, যেখানে একজন নর্তকীর আত্মা ছিল। এই আত্মাটি আর কেউ নয় বরং আনং ছিল।
আনং এখানে মিউজিকের তালে তালে একটু পরপর নাচছিল। যখনই তার মিউজিক বন্ধ হয়ে যাচ্ছিল তখনই তারা নড়াও বন্ধ করে দিচ্ছিল, কারণ তারা এই নর্তকীর আত্মাকে ভয় পাচ্ছিল। এদিকে কিউট আনং তো বুঝতেই পারছিল না যে সে কিভাবে তাদেরকে ভয় দেখাবে। শেষমেশ সে চোখে কিছু একটা দিয়ে নিজের চোখ থেকে রক্ত বের করে ভয়ানক রূপ নিয়ে তাদেরকে ভয় দেখায়, যা দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপর একে একে 3টা ভূতই তাদের সামনে চলে আসে এবং ভয় দেখায়। ফলে ভয় পেয়ে তারা এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। 3 আত্মার এই প্রথম পারফরমেন্সে জয়ী ভীষণ খুশি হয়, যদিও এখনও তাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন ছিল, কারণ এরপর তাদেরকে অনেকেই দেখতে আসবে যাদের চোখ এড়িয়ে তাদেরকে ভয় দেখানো বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তাই তো গন এবং ইপ চলে যায় প্র্যাকটিস করতে। আনং এখানে জয়ীকে প্রশ্ন করে যে তাকে দেখতেও কি ভয়ঙ্কর লেগেছে। জয়ী এই কথার কোনো সোজাসাপটা উত্তর দিতে পারে না, কারণ জয়ীর কাছে তো আনংকে একটুও ভয়ঙ্কর লাগে না। এরপর আনং জয়ীর কাছে জানতে চায় যে সে পেশায় কি করে। উত্তরে জয়ী জানায় সে একজন ভিডিও গেম স্ট্রিমার। আনং একটু অবাক হয়, কারণ এই জিনিসটা তার জন্য নতুন ছিল। তখন জয়ী তাকে তার ল্যাপটপ দিয়ে একটা গেম চালু করে দেখায়, যেখানে তার বন্ধুও কানেক্টেড ছিল। তার বন্ধু এখানে জয়ীর পাশে একজন মেয়ের কণ্ঠ শুনে বেশ অবাক হয় এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি তার গার্লফ্রেন্ড। যা শোনা মাত্র জয়ী ল্যাপটপটি বন্ধ করে দেয়। আনং প্রশ্ন করে গার্লফ্রেন্ড মানে কি। তখন জয়ী বলে গার্লফ্রেন্ড মানে ফ্রেন্ড। যা শুনে আনং খুশি হয়ে বলে তাহলে তো সে তার গার্লফ্রেন্ডই। যা শুনে জয়ী একটু লজ্জা পায়। এরপর জয়ী জানতে চায় যে আনং বেঁচে থাকতে কি করত। উত্তরে আনং জানায় সে বাচ্চা কাচ্চাকে নাচ শেখাতো। 80 বছর আগে মানুষ কিভাবে নাচতো তা তো আনং জানে, তবে এখনকার যুগের মানুষেরা কিভাবে নাচে আনং জয়ীকে নেচে দেখাতে বলে। ফলে জয়ী পড়ে যায় বিপদে, কারণ সে একদমই নাচতে পারত না। তার এই উল্টোপাল্টা নাচ দেখে আনং নিজে বেশ মজা পায়। এভাবেই সারা রাত গল্প করতে করতে কখন কেটে যায় তা তারা বুঝতেই পারে না। ভোরের আলো ফোটার সাথে সাথে আনং গায়েব হয়ে যায়। পরদিন থেকেই জয়ীর ব্যবসা ফুলদমে চালু হয়ে যায়। যেহেতু সোরা এবং কং এর অনেক ফলোয়ার ছিল, তাই তাদের কথাতে অনেকেই এই ভুতুরে বাড়ি ভিজিট করতে আসে। সেখানে অনেক দোকানপাটিরও ব্যবস্থা করা হয়। আনং, গন এবং ইপ সকলকে সমানে ভয় দেখাতে থাকে। তাদের এই ভুতুরে অ্যাক্টিভিটি এত বেশি ফেমাস হয়ে যায় যে তাদের মতো দেখতে পুতুলও বানিয়ে অনেকেই বিক্রি করে। তবে প্রতি রাত ঠিক 12টার সময় তাদের 3 জনকে এখনো পর্যন্ত ওই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো। যে ব্যাপারটা ভেবে জয়ীর খারাপ লাগতো ঠিকই, কিন্তু সে সবসময় চেষ্টা করত এই মুহূর্তটাও যেন আনং এনজয় করে। ভয় দেখানোর ফাঁকে আনং মাঝে মধ্যে বাইরে এসে জয়ীর সাথে বেশ সময় কাটাতো, যদিও তাকে কেউ দেখতে পেত না। এভাবেই জয়ীর এই হন্টেড হাউস বেশ ফেমাস হয়ে যায়। জয়ী অনেক টাকা ইনকামও করে। একদিন মিস্টার হা তার 2 সেক্রেটারির সাথে আসে টাকা নিতে, যেখানে জয়ী তাদেরকে অফার করে একবার ভেতরে ঘুরে আসার জন্য। তাদেরকে টিকিট কিনতে হবে না। প্রথমে তো মিস্টার হা রাজি হচ্ছিল না, তবে জয়ী এখানে তাকে চ্যালেঞ্জ করায় সে রাজি হয়ে যায়। তার দাবি সে একটুও ভয় পায় না। তবে ভেতরে গিয়ে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে এই 3 ভূতকে দেখে তাকে হসপিটালাইজড হতে হয়। অ্যাম্বুলেন্স আসে তাকে নেওয়ার জন্য, যেখানে জয়ী তার পাওনা টাকা ইন্টারেস্ট সহ তাকে দিয়ে দেয়। প্রতিদিনের মতো ওই দিনও 12টা বাজলে জয়ী সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন আনং মারা যাবে। তবে এইবার যেন এই পুরো প্রসেসটা একটু বেশি সময় নিয়ে হয়, যেটা আনংও লক্ষ্য করে। এখন যেহেতু জয়ীর লোন পরিশোধ হয়ে গিয়েছিল, তাই জয়ী আবারও তাদের কঙ্কাল খোঁজার কাজ শুরু করে দেয়, যেখানে তাকে এইভাবে টি শার্ট খুলে রেখে মাটি খুঁড়তে দেখে আমাদের আনংয়ের যেন চোখই সরে না। সে গিয়ে বসে পড়ে তার কাছে। তাকে এইভাবে দেখে টি শার্ট পরে জয়ী তার কাছে চলে আসে কথা বলতে, যেখানে আনং বলে যে তাদের কঙ্কাল খুঁজতে জয়ীর এতটা ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। সে আরো কিছুদিন এখানে থাকতে চায়। একবার কঙ্কাল খুঁজে পেলে তার তো আবারও পুনর্জন্ম হয়ে যাবে। যা শুনে জয়ী তো খুশি খুশি রাজি হয়ে যায়। তবে এদিকে ইপ বেশ রেগে যায়। এখন পরদিন জয়ী তাদের উদ্দেশ্যে একটা পার্টি রাখে, যে কারণে আজকের দিনের জন্য হন্টেড হাউস বন্ধ রাখা হয়। তারা একসাথে বসে চেয়ার্স করে ড্রিঙ্ক করে এবং গল্প করতে থাকে। এমন সময় সেখানে চলে আসে কং এবং সোডার সব বন্ধুরা। তাদেরকে এইভাবে এখানে দেখে জয়ী বেশ ঘাবড়ে যায়, কেননা সে তো তাদেরকে জানাতেই চাইছিল না যে এই 3 জন সত্যিকারের ভূত। তারা ভেবেছিল যে এরা হয়তো বা ভূতের অভিনয় করে, অর্থাৎ নকল ভূত। তাই তারা গন এবং ইপের ওই পারফরমেন্সটা আবারও দেখতে চায়, যেখানে ইপ তার নাড়ি ভুঁড়ি গঙের নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল।
ইপো নিজের প্রশংসা শুনে এতটা এক্সাইটেড হয়ে যায় যে তারা রাজি হয়ে যায়, যা দেখে জয়ী এবং আনং এবার ভয় পেয়ে যায়। এটা করতে গিয়ে গন হাসি দেয় এবং তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়, যা দেখে নেশায় ধূত কং এবং সোডার বন্ধুরা মনে করে যে তারা হয়তো বা আগের মতোই ভুতুড়ে অভিনয় করছে, অর্থাৎ তারা বুঝতেই পারে না যে এরা আসলেই ভূত। তাই তো বাহানা দেখিয়ে তারা বোঝার আগেই আনং তাদেরকে নিয়ে ভেতরে চলে যায়। তারা তিনজন চলে যাওয়ার পর সোডারা গান চালিয়ে দিয়ে পার্টি করতে আরম্ভ করে, যেখানে সোডা আবারও আগের মতো করেই জয়ীর সাথে লাইন মারছিল। তাকে এইভাবে তার সাথে ঘনিষ্ঠ হতে দেখে একে তো কং জেলাস ফিল করছিল, সেই সাথে জেলাস ফিল করছিল আমাদের কিউট বো অর্থাৎ আনং। তাদের এই পার্টির মাঝখানেই আঙ্কেল পম চলে আসলে তারা সেখান থেকে বেরিয়ে যায়, আর তারা যাওয়ার সাথে সাথেই আনং মুখ ভার করে জয়ীর পাশে এসে দাঁড়ায়। জয়ী বুঝতে পারে আনং তার উপর রেগে আছে, তাই সে আনং এর রাগ ভাঙাতে তাকে রিকোয়েস্ট করে যে আনং যেন তাকে নাচ করা শেখায়। আনং এতে মনে মনে খুশি হয়ে যায়, যদিও আত্মা হওয়ার কারণে জয়ী চাইলেও আনং এর হাত স্পর্শ করতে পারত না। এ কারণেই তারা এইভাবেই ডান্স করে, এইভাবেই তারা খুব সুন্দর মুহূর্ত কাটায়। পরদিন সকালেই জয়ী আনং এর বাড়ির সামনে ঠিক ওই রকম একটা গাছ লাগায়, যেরকম একটা ফুল গাছ আনং বেঁচে থাকতে তার বাড়ির সামনে ছিল। রাতের বেলা আনং এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। গাছটি ছিল কাঠগোলাপ ফুল গাছ, যার একটা ছবি তুলে জয়ী তার ইনস্টাগ্রাম আইডিতে আপলোড দিতে যায়। তখন আনং জিজ্ঞাসা করে ইনস্টাগ্রাম কি। জয়ী তাকে সব বুঝিয়ে বলে, সেই সাথে তাকে একটা ইনস্টাগ্রাম আইডিও খুলে দেয়, যেখানে সে তার সাথে একটা সেলফি তুলে আপলোড দেয়। যদিও সেলফিতে আনংকে দেখা যাচ্ছিল না, কিন্তু জয়ী তো জানতো যে তার পাশে আনং আছে। এখন জয়ীর আর বুঝতে বাকি থাকে না যে সে আনং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই সে এবার জানতে চাইছিল যে ভূতের প্রেমে পড়লে কি করতে হবে বা ভূতের সাথে কিভাবে একসাথে থাকা যায়। তখনই যেসব আর্টিকেল তার সামনে আসছে তা দেখে তার রাতের ঘুমই তো হারাম হয়ে যায়। সব জায়গায় একটাই কথা ছিল যে আত্মার প্রেমে পড়লে অথবা কোনো আত্মা যদি কারোর প্রেমে পড়ে তাহলে তার মৃত্যু সুনিশ্চিত, কেননা একসাথে থাকার জন্য ওই আত্মাই নাকি ওই মানুষকে মেরে ফেলে। ফলে এই সব কিছু জানার পর জয়ী একটু ভয়ে ভয়ে ওই দিন বাড়িতে প্রবেশ করে। আনং তখন ছাদে বসে ভায়োলিন বাজাচ্ছিল, যার আওয়াজ শুনে জয়ী চলে যায় উপরের তলার ব্যালকনিতে। তবে সেখানে হঠাৎ করে আনং তার সামনে এসে যাওয়ায় সে নিচে পড়ে যায়, ফলে জয়ী হাতে ব্যথা পায়। আনং এখানে বারবার জয়ীর কাছে এসে ক্ষমা চাইতে থাকে, কেননা সে ইচ্ছা করে এটা করেনি। তবে ওই মুহূর্তে জয়ী আনং এর সাথে কোনো কথা বলতে চায় না। সে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রোডের কাছের একটা বাস স্টপে গিয়ে বসে। সেখানে বসে সে ভাবতে থাকে। ফাইনালি সে বুঝতে পারে যে এই সব কিছুতে আনং এর কোনো দোষ নেই। সে কিছু আর্টিকেল দেখে ঘাবড়ে গিয়েছিল, আর এই কারণেই এইসব উল্টোপাল্টা জিনিস তার মাথায় আসছে। এটা বুঝতে পেরে সে আবারও বাড়িতে ফিরে আসে। তবে বাড়িতে ঢুকতেই সে বুঝতে পারে যে এই বাড়িতে সে বাদেও আরো কেউ আছে। বাড়িতে আসলে ভুতুরে অনেক কিছু ছিল, যেগুলো চুরি করার জন্য একটা চোর ঢুকেছিল। এখানে ওই চোরের সাথে জয়ীর হাতাহাতি শুরু হয়ে যায়। এরই মাঝে চোরের আর এক সাথী এসে জয়ীর মাথায় আঘাত করে, ফলে জয়ী অজ্ঞান হয়ে যায়। হঠাৎই জয়ী উঠে দাঁড়ায় এবং ওই দুই চোরকে দুই হাতে গলা চেপে ধরে উঁচু করে ধরে। আমরা বুঝতে পারি এটা জয়ী ছিল না, বরং জয়ীর শরীরে ছিল আনং এর আত্মা। মুহূর্তের মধ্যেই আনং এর মনে পড়ে যায় যে ঠিক এইভাবেই ওই চোর ৮০ বছর আগে তার গলা চেপে ধরে তাকে হত্যা করেছিল। তাই সে তখনই এই দুই চোরকে ছেড়ে দেয় এবং অবাক হয়ে দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। এদিকে জয়ীর শরীর মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর জয়ী লক্ষ্য করে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে। সে আনং এর কাছে জানতে চায় এখানে কি হয়েছে। আনং কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলে। এটাও বলে যে সে জয়ীর শরীরে প্রবেশ করেছিল। জয়ী এখানে ভয়ে ভয়ে আনংকে জিজ্ঞাসা করে যে আনং কি তাকে সাথে করে নিয়ে যেতে চায়। আনং উত্তরে বলে সে এটা কখনোই চায় না। সে তো উল্টে জয়ীর সাথে এই দুনিয়াতেই বেশি থেকে বেশি সময় কাটাতে চায়। এইসব কথার মাঝেই ভোরের আলো ফুটে যায়, যে আলোর সাথে সাথে আনংও গায়েব হয়ে যায়। ওই দিন পথে জয়ীর সোডা এবং কংয়ের সাথে দেখা হয়, যারা কিনা একসাথে ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে এইভাবে দেখে জয়ীরও ইচ্ছা করে আনংকে নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু এমনটি তো সম্ভব ছিল না। আনং তো এই বাড়ির এরিয়া থেকে বাইরে যেতে পারত না। ওই দিন সে এবং আনং যখন বসেছিল তখন তার কাছে তার এক বন্ধুর কল আসে, যে কিনা তাকে নিউ ইয়ারে পার্টিতে যাওয়ার জন্য বলতে থাকে। তবে সে না করে দেয়, কেননা সে আনং এর সাথে সময় কাটাতে চাইছিল, আর এর জন্য তার মাথায় একটা বুদ্ধিও ছিল। সে পরদিন অর্থাৎ নিউ ইয়ারের দিন কংকে তার বাড়িতে ডেকে পাঠায়, যেখানে সে কংয়ের জন্য নিজ হাতে ঘুমের ঔষধ মিশানো শরবত বানায়।
কং বেচারা তো ভাবছিল যে সে কিভাবে আজ রাতে নিউ ইয়ার পার্টিটা সোডার সাথে এনজয় করবে, তবে এদিকে তার বন্ধুর পরিকল্পনা তো অন্য কিছু ছিল। এই দৃশ্যটা বেশ ফানি ছিল। কং এখানে শরবতটি খেয়ে নেয় এবং ঘুমিয়ে পড়ে, আর এরপর সন্ধ্যা নামলে আনং তার শরীরে প্রবেশ করে এবং জয়ীর সাথে বেরিয়ে যায় নিউ ইয়ারের পার্টি এনজয় করতে। সেখানে তারা অনেক ভালো সময় কাটায়। অন্যান্য মানুষেরা তাদেরকে খুব অদ্ভুত চোখে দেখতে থাকে, কেননা বাকিদের জন্য তো জয়ী কংয়ের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু জয়ী তো জানতো কংয়ের শরীরে রয়েছে তার ভালোবাসা অর্থাৎ আনংয়ের আত্মা, তাই সে যেন কংয়ের জায়গায় আনংকেই দেখতে পাচ্ছিল। তারা একটা ডিস্কোতেও যায় ডান্স করতে। সেখানে এইভাবে একসাথে এনজয় করে তারা বাড়িতে ফিরে আসে, যেখানে আনংয়ের কংয়ের জন্য একটু খারাপ লাগছিল। যা শুনে জয়ী বলে তাহলে দ্বিতীয়বার যেন সে সোডাকে পজেস করে নেয়, যা শুনে আনং সাথে সাথে মুখ ভার করে ফেলে। যা বুঝতে পেরে জয়ী বলে এর পরের বার যেন সে আঙ্কেল পমকে পজেস করে। আনং এতে রাজি হয়ে যায়, যদিও ব্যাপারটা কল্পনায় ভেবেই জয়ীর গা শিউরে ওঠে। এখন এই সব কিছুর মাঝেই 12টা বেজে গিয়েছিল। চারিদিকে নিউ ইয়ারের বাজি ফুটতে আরম্ভ করে। এই সুযোগে জয়ী আনংকে প্রপোজও করে, তবে সে আই লাভ ইউ বলা শেষ করতে না করতেই আনং সেখান থেকে গায়েব হয়ে যায়, কেননা 12টার ঘন্টি বেজে গিয়েছিল। আনং এর মৃত্যুর সময় হয়ে গিয়েছিল, যেটা বুঝতে পেরে জয়ী গিয়ে দাঁড়ায় সিঁড়ির কাছে এবং অপেক্ষা করতে থাকে আনং এর মৃত্যুর। আনং মাটিতে পড়া মাত্রই উত্তরে বলে আই লাভ ইউ টু, যা শুনে জয়ীর মুখে হাসি ফুটে ওঠে, সেই সাথে আনংয়েরও। তবে পরদিন ঘুম ভাঙতেই কংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভাবে জয়ী হয়তোবা গতকাল তাকে ঘুম পাড়ানো ওষুধ খাইয়ে উল্টোপাল্টা কিছু করেছে, যে কারণে সে জয়ীর ওপর রেগে তো যায়, সেই সাথে জয়ীকে শাসিয়েও যায় সে যেন কারোর সাথে এই সকল ব্যাপার না শেয়ার করে। জয়ী তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে তার কোনো কথাই শোনে না। ওই দিন রাতেই সবকিছু থেমে যাওয়ার পর সে আবারও বাড়িতে ফিরে আসে এবং জয়ীর উপর ভীষণ রেগে যায়, কেননা গতকাল রাতে তারা যখন ডিস্কোতে রোমান্স করছিল তখন সেখানকারই কেউ তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল। কং তো বুঝতেই পারছিল না যে সে ওই পার্টিতে বা ওই ডিস্কোতে কখন গিয়েছে। এই ব্যাপারে সে জয়ীর কাছে প্রশ্ন করতে থাকে। তখনই সেখানে চলে আসে ওই দিন আত্মা, যাদেরকে জয়ী পরিচয় করিয়ে দিয়ে বলে এরা 3 জনই মৃত। তবে কং তখনও এইসবে বিশ্বাস করতে চাইছিল না, যা দেখে এবার আনং তার ভেতর দিয়ে বাইরে চলে যায়। ফলে কং এবার বুঝতে পারে যে সত্যিই এই 3 জন আত্মা। জয়ী তাকে সবকিছু খুলে বলে, যদিও কং জয়ীকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল, তবে সে প্রমিস করে যে সে এই সকল ব্যাপারে বাইরে কাউকে কিছুই বলবে না। জয়ী যখন এই ব্যাপারটা আনংকে জানায় তখন আনংও বেশ খুশি হয়ে যায়। এরপর আবারও নিউ ইয়ারের পর থেকে জয়ী তার বিজনেস স্টার্ট করে দেয়, যেখানে ওই দিন অনেক মানুষের ভিড়ে একজন ফেমাস আর্টিস্ট আসে, যার নাম ছিল মিউ। মিউ এখানে জয়ীকে চিনত। আসলে জয়ী এবং মিউ আগে এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর এই কারণেই প্রাক্তন প্রেমিকাকে সামনে দেখে এখানে জয়ী তাকে কিছুটা সময় দেয়, যা ভেতর থেকে লক্ষ্য করে আনং। আনং তাদেরকে এইভাবে দেখে একটু সন্দেহ করে, যে কারণে সে ঢুকে পড়ে আঙ্কেল পমের শরীরে। সে মূলত মিউ এর বন্ধুর মুখ থেকে জানতে চাইছিল যে মিউ আসলে কে। এক্স গার্লফ্রেন্ডের মানে সে প্রথমে বুঝতে পারছিল না। পরবর্তীতে মিউ এর বন্ধু তাকে বুঝিয়ে বলে যে তারা দুজন আগের সম্পর্কে ছিল। সে যখন এখানে জয়ী এবং মিউকে একসাথে দেখে তাদের প্রশংসা করছিল, তখন আমাদের আনং তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল, সেই সাথে জ্বলে যাচ্ছিল গরম করতে থাকা ব্যাঙও। এরই মাঝে মিউ এবং জয়ীও সেখানে চলে আসে। মিউ বিদায় নিয়ে চলে যাচ্ছিল, তবে সে যাওয়ার আগে আবারও ফিরে আসে জয়ীর কাছে এবং তাকে জানায় আগামীকাল পর্যন্ত সেই গ্রামে আছে। আগামীকালকের দিনটা কি জয়ী তাকে দিবে। জয়ী এই কথাই রাজি হয়ে যায়, যা দেখে আনং আরো বেশি জ্বলতে থাকে। এদিকে পরদিন জয়ী ঠিকই যায় তার এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ মিউ এর এক্সিবিশনে। মিউ মূলত এই এক্সিবিশনের জন্য এই গ্রামে এসেছিল। এখানে মিউয়ের আঁকা হাজারো ছবির মধ্যে সেই মুহূর্তগুলোরও ছবি ছিল, যে মুহূর্তগুলো মিউ এবং জয়ী একসাথে কাটিয়েছে। দুজনে বসে এইসব ব্যাপারেই কথা বলছিল। এমন সময় মিউ জয়ীকে জিজ্ঞাসা করে যে তার গার্লফ্রেন্ড আছে কিনা। আমরা বুঝতে পারি মিউয়ের মনে এখনো জয়ীকে নিয়ে ফিলিংস ছিল, তবে জয়ীর লাজুক মুখ দেখে আমরা বুঝতে পারি যে জয়ী হয়তোবা তার গার্লফ্রেন্ডের কথা অর্থাৎ আনং এর কথা এবার মিউকে জানিয়ে দিবে। এখন ওই রাতে ওই এক্সিবিশন থেকে হন্টেড হাউসে ফিরতে একটু দেরি হয়ে যায়, যেখানে সে লক্ষ্য করে ভেতর থেকে আজ সকলে একটু বেশিই ভয় পাচ্ছে। তাই সে অপর পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, যেখানে সে গন এবং ইপের আত্মাকে ভয়ে থরথর করে কাঁপতে দেখে। সে অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে তারা ভেতরে নেই, তাহলে অন্যরা কিভাবে ভয় পাচ্ছে।
তখন গণ এবং ইভ জানায় আনং এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে যে তাকে দেখে তাদের পর্যন্ত ভয় লাগছে। যা শুনে জয়ী তাড়াতাড়ি ভেতরে চলে যায়, যেখানে আনং বিশাল আকৃতি ধারণ করেছিল। জয়ী তাকে জিজ্ঞাসা করে যে সে নিজেকে এরকমটি কেন বানিয়েছে। উত্তরে আনং বলে সেই তো আনংকে বলেছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে। যা শুনে জয়ী বুঝতে পারে আনং কিছু নিয়ে রেগে আছে, তাই সে তাকে স্বাভাবিক রূপে আসতে বলে আর এরপর তার সাথে কথা বলার চেষ্টা করে। যেখানে আনং এই বলে কাঁদতে থাকে যে সে একটা ভূত, সে কখনোই জয়ীর গার্লফ্রেন্ড হতে পারে না। শুধুমাত্র তাই নয়, তাদের কখনো বিয়ে হবে না, কখনো বাচ্চা হবে না, তারা কখনো একসাথে থাকতেও পারবে না। এই কথা বলে আনং বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তাকে এইভাবে কাঁদতে দেখে জয়ী বলে যে কেন পারবে না তারা। যা শুনে অবাক আনং আরো বেশি কাঁদতে থাকে। পর মুহূর্তে আমরা দেখতে পাই জয়ী তাদের বৌদ্ধ দেবতার মূর্তির সামনে বসে আনংকে সুখে রাখার শপথ গ্রহণ করে এবং নিয়ম অনুযায়ী তারা দুজন একজন আরেকজনকে বিয়ে করে নেয়। বিয়ের প্রথা শেষ করে তারা যখন ছাদে দাঁড়িয়েছিল তখন জয়ী আনংকে জিজ্ঞাসা করে যে বেঁচে থাকতে তো নিশ্চয়ই আনংয়ের অনেক স্বপ্ন ছিল। আনংও এতে সম্মতি জানায়। জয়ী বলে মারা যাওয়ার পর তার আফসোস হয় না যে তার ওই স্বপ্নগুলো পূরণ হয়নি। আনং বলে আগে তো আফসোস হতো, কিন্তু এখন আর হয় না, কারণ সে জয়ীকে পেয়েছে। একথা শুনে জয়ী অনেক খুশি হয়ে যায়। তারা দুজন একজন আরেকজনকে স্পর্শ করতে পারত না, তবুও তাদের দুজনের ভালোবাসার কোনো কমতি ছিল না। পরদিন বাড়িতে ফিরে খাওয়ার সময় আনংয়ের ব্যাপারে জয়ী তার মাকে জানায়। আনংকে যেহেতু ভুতুরে বাড়িতে তার মায়ের আগেও দেখেছে, সেই সাথে সে তাকে মানুষই মনে করে, তাই তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে না। এই ব্যাপারে কথা বলতে বলতে জয়ীর মা তাকে টপের ব্যাপারে জানায়। টপ হলো সেই কাজিন যে কিনা জয়ীকে ওই বাড়িটি দিয়েছিল। মূলত সাম্প্রতিক টপ জোয়ার নেশায় সব সম্পদ হারিয়ে ফেলেছে। সে পুরোপুরিভাবে ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। ব্যাংক তার সব সম্পদ নিয়ে নিয়েছে, শুধুমাত্র ওই বাড়িটি বাদে যে বাড়িটি সে জয়ীকে দিয়েছিল। যা শুনে জয়ীর মনে একটু সন্দেহ হয়, তাই সে দ্রুত চলে যায় হন্টেড হাউসে, যেখানে গিয়ে সে দেখতে পায় টপ ওই বাড়িটি ভাঙার প্রস্তুতি নিচ্ছে। যা দেখে সে একেবারেই হতবাক হয়ে যায়। সে টপকে বলে সে তো এই বাড়িটি তাকে দিয়ে দিয়েছিল। উত্তরে টপ বলে সে কাগজপাতি করতে দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা এখনো কমপ্লিট হয়নি, অর্থাৎ এই বাড়িটি এখনো পর্যন্ত টপের। আর যেহেতু টপ তার সকল সম্পদ হারিয়ে ফেলেছে, তাই সে এখন আর এই বাড়িটি জয়ীকে দিতে চায় না। সে এই বাড়িটি ভেঙে এখানে নতুন একটা বিল্ডিং তুলবে, যেটা পরবর্তীতে হোটেল হিসাবে চালাতে পারবে। একথা বলতে না বলতেই সে বাড়িটি ভাঙার কাজ শুরু করে দেয়, যা দেখে জয়ী যেন পাগল হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার সবকিছু শেষ হয়ে যায়, তার ব্যবসা, সেই সাথে আনংও। রাতের অন্ধকারে সেই ধ্বংস অবশেষের মধ্যে এসে আনংকে খুঁজতে থাকে। সে বারবার আনংকে ডাকতে থাকে, কারণ সে ভয় পাচ্ছিল এই বাড়িটি ভাঙার ফলে হয়তোবা আনংয়ের আত্মাও চলে যাবে। আর ঠিক এমনটিই হয়। রাতের পর রাত জয়ী এসে ওই স্থানে অপেক্ষা করতে থাকে, তবে আনং আসে না। এভাবেই কয়েকটা রাত কেটে যায়। এখন ওই স্থান থেকে কাঠগুলোও সরিয়ে ফেলা হয়েছে। প্রতি রাতের মতো ওই রাতও জয়ী অপেক্ষা করছিল আনংয়ের, সেই সাথে আনংয়ের কাছে ক্ষমা চাইছিল তাকে রক্ষা করতে না পারার জন্য। এমন সময় বৃষ্টি শুরু হয়ে যায়। কাদার মধ্যে তার পায়ে লাগে কোনো একটা কাপড়, যা দেখে সে একটু অবাক হয়। সেখান থেকে মাটি সরাতেই সে দেখতে পায় সেখানে পড়ে আছে কঙ্কাল, অর্থাৎ এই বাড়ির নিচেই ছিল আনং, গণ এবং ইপের লাশ। এই লাশ দেখা মাত্রই জয়ীর কিছু একটা মনে পড়ে যায়। সে ওই সকল দৃশ্য নিজের চোখের সামনে দেখতে পায়, যেসব কিছু আনং, ইপ এবং গণের সাথে ঘটেছিল। ৮০ বছর আগে ৩ জন চোর এই বাড়িতে এসেছিল, যাদের মধ্য থেকে ২ জন গণ এবং ইপকে খুবই নির্মমভাবে হত্যা করেছিল। আর এরপর তাদের সর্দার আনংয়ের গলা চেপে ধরে এবং তাকে হাওয়ায় তুলে তার ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে। পড়তে পড়তে আনং তার মুখের মাস্ক খুলে দেয়। আর এরপরই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই লোকটি আসলে জয়ী নিজে ছিল। হ্যাঁ, জয়ীর পুনর্জন্ম। জয়ী আগের জন্মে সেই ডাকাত ছিল যে কিনা আনংকে খুন করেছিল। সে শুধুমাত্র খুনই করেনি, বরং আনং, গণ এবং ইপকে এই বাড়ির নিচেই পুঁতে রেখেছিল এমনভাবে যাতে করে তাদের আত্মার কোনো কিছু মনেও না থাকে, সেই সাথে কেউ কখনো টেরও না পায়। এই সবটা বুঝতে পেরে জয়ী প্রচণ্ড অনুতাপ করতে থাকে। এমন সময় তার কাছে আসে আনংয়ের আত্মা। সে আনংয়ের আত্মার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। গত জন্মে করা তার এই পাপের জন্য সে আনং, গণ এবং ইপ সবার কাছে ক্ষমা চায়।
তখন আনং বলে সে তার উপর কিভাবে রেগে থাকবে। গত জন্মে সে তার জীবন নিয়েছে ঠিকই, তবে এই জন্মে সে তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। একজন আত্মা হওয়ার পরও তাকে ভালোবাসা অনুভব করিয়েছে। সে জয়ীকে ভালোবাসে, তাই যা কিছু হয়েছে তার জন্য যেন জয়ী কখনোই নিজেকে দায়ী না করে। একথা শুনে জয়ী কাঁদতে থাকে এবং আনংকে অনুরোধ করতে থাকে তাকে যেন সে ছেড়ে না যায়। তবে আনংয়ের তো ডাক চলে এসেছে, যে কারণে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানেই অঝরে কাঁদতে থাকে জয়ী। পরদিনই সে আনংগণ এবং ইপের কঙ্কালকে রীতি অনুযায়ী দাহ করে। তবে সে আনংয়ের কঙ্কালের থেকে তার ব্রেসলেটটা রেখে দিয়েছিল আনংয়ের স্মৃতি হিসাবে। আর এই স্মৃতি নিয়েই সে তার বাকি জীবন কাটাতে থাকে। সে তার অভিজ্ঞতা দিয়ে একটা গেম বানায়, যে গেমটি ছিল আনংগণ এবং ইপকে নিয়ে। এই হরর গেমটির মাধ্যমে সে আনংকে সকলের মাঝে জীবিত রাখতে চাইছিল। আর এমনটিই হয়, আনং এই গেমের মাধ্যমেই বেঁচে থাকে মানুষের মাঝে। তবে জয়ীর বেঁচে থাকার জন্য তো আনংয়ের স্মৃতি যথেষ্ট ছিল। এভাবেই আনংয়ের স্মৃতি বুকে নিয়ে সে কাটিয়ে দেয় 60টি বছর। 60 বছরের এই জীবনে সে আর কাউকে আপন করে নিতে পারেনি। বৃদ্ধ জয়ী এখন পুরোপুরি একা। সে তার অফিসে বসে তার শেষ সময় কাটাচ্ছিল। তার সামনে ছিল একটা কাঠগোলাপের গাছ। এমন সময় হঠাৎই ঘড়িতে ঘন্টা বাজতে শুরু করে। আমরা বুঝতে পারি রাত 12টা বেজে গিয়েছে। চোখ বন্ধ করে জয়ী আনংয়ের স্মৃতিগুলোই মনে করতে থাকে। আর এই স্মৃতিগুলো মনে করতে করতেই জয়ী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা দেখতে পাই মৃত্যুর পর ফাইনালি আনং এবং জয়ী এক হয়ে গিয়েছে। এখন তারা একজন আরেকজনকে স্পর্শ করতে পারে, একজন আরেকজনের সাথে ডান্স করতে পারে। এই সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবেই তো এই 60টি বছর কাটিয়ে দিয়েছে বৃদ্ধ জয়ী। সেই সাথে এতগুলো বছর কিন্তু আনংয়ের আত্মাও তার জন্য অপেক্ষা করেছে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই থাই হরর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমার কাছে তো এই গল্পটি সব থেকে ইউনিক এবং সব থেকে সুন্দর লেগেছে। হ্যাঁ, এতে ভয় পাওয়ার মতো তেমন কিছু ছিল না, কিন্তু একটা সুন্দর লাভ স্টোরি ছিল। আপনাদের কাছে এই লাভ স্টোরি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। মুভিটি সত্যিই অনেক মজার। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।